ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি শোভনারে। কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির ঘটনা সারাদিন অনেকটাই চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে অবসান হয়েছে সেই উত্তেজনার। এই ঘটনায় কোনো হতাহতের অবস্থা বা ঘটনা না থাকলেও রাজধানী সহ সারা দেশে প্রায়ই চুরি, ছিনতাই এবং ডাকাতির সময় খুনের ঘটনা ঘটছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত 30শে আগস্ট পর্যন্ত 29টি খুনের ঘটনা ঘটেছে, যেখানে 2023-এর আগস্ট থেকে অক্টোবর এই 3 মাসে 56টি খুনের ঘটনা ঘটেছিল। সেখানে চলতি বছর একই সময় খুন হয়েছে 130 জন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এসবের পেছনে মূলত পুলিশি অস্ত্রের অভাব এবং লুট হওয়া অস্ত্রগুলোর হাত বদল অন্যতম কারণ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বিভিন্ন থানা, কারাগার এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে 5829টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। এর মধ্যে 1500-এর মতো এখনও উদ্ধার হয়নি বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য বলছে যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি সেগুলো আন্ডারওয়ার্ল্ডের হাতে চলে গেছে। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের পদক্ষেপ কেমন হওয়া উচিত? এদিকে আইনশৃঙ্খলার পাশাপাশি রাজনীতি অঙ্গনেও হতাশা বিরাজ করছে। গত 16ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ না থাকাটা বিএনপিকে হতাশ করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পাশাপাশি প্রায় একই মত অন্যান্য দলেরও। আসলে কি সরকার আশা আকাঙ্ক্ষার মূল্য বুঝতে ভুল করছে? গত 4 মাসে সরকার কোথায় কতটা সফল আর কোথায় ব্যর্থতা কি সুনির্দিষ্ট? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন 12 দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলটিপি চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সেলিম, এবং আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অপেক্ষাকৃত তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ রাশেদ খানের কাছে শুরুতে যেতে চাই। রাশেদ, নির্বাচন নিয়ে আমরা এক ধরনের আস্থা অনাস্থা কিংবা বিশ্বাস অবিশ্বাসের মতো সাধারণ মানুষ মনে করছি আমরা। সেই সাথে আমরা দেখলাম যে ইজতেমা মাঠে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হলো, হতাহতের ঘটনা ঘটলো। আজকে সারাদিন ব্যাংক ডাকাতি নিয়ে এক ধরনের উত্তেজনা। সব কিছুর পেছনে আসলে কি কোনো রাজনৈতিক পরিস্থিতির প্রভাব আপনি দেখেন কিনা, নাকি আসলে সমাজটা আসলে এই পর্যায়ে পৌঁছে গেছে? কি তার পেছনে কারণ হতে পারে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, এই সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি, এবং ইতিমধ্যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করা হয়েছে, আরেকজনকে দেওয়া হয়েছে। যাকে দেওয়া হয়েছে তিনি কিন্তু আরও বেশি দুর্বল। প্রত্যেকটা জেলা শহরে আপনি দেখেন যে মারামারি, হানাহানি, খুনাখুনি এগুলো কিন্তু চলছেই। ডিসি এসপিরা ফাংশন করছে না, বিশেষ করে পুলিশের কোনো ফাংশন আমরা লক্ষ্য করছি না। আমার কাছে যেটি মনে হয় যে পুলিশ এক ধরনের মজা নিচ্ছে। তারা দেখছে যে এগুলো আরও বেশি হোক, কারণ আমরা দেখেছি যে পুলিশদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এর 90% আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের পরিবারের। এরা ছাত্রলীগের রাজনীতি করে এসেছে। সুতরাং এরা তো কখনোই চাইবে না যে দেশের আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসে। আমরা কিন্তু অনেক রদবদল দেখেছি উচ্চ পর্যায়ে, শীর্ষ পর্যায়ে, ডিএমপি কমিশনার থেকে শুরু করে আইজিপি। মানে সেটি যথেষ্ট নয়। রদবদল তো যথেষ্ট না। আপনাকে তাদেরকে চাকরিচ্যুত করে অন্যদেরকে বসাতে হবে। দেখেন, এই যে সরাসরি ছাত্রদের বুকে, জনতার বুকে কারা গুলি চালিয়েছে, আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু সরাসরি চালায়নি। তারা নির্দেশ দিয়েছে, বাস্তবায়ন করেছে পুলিশ, র্যাব, বিজিবি। তাদের কয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত? সেই তালিকাটা হয়তো সর্বোচ্চ 5 থেকে 10 জন। তো বাকি যারা, তাদেরকে আপনি কেন চাকরিচ্যুত করছেন না, কেন ধরছেন? এখন সরকার যদি ধরছেন না, সরকার যদি মনে করে যে আওয়ামী লীগের পুলিশ বা আওয়ামী লীগের র্যাব, আওয়ামী লীগের বিজিবি বা আওয়ামী লীগের আমলা কামলা, তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করব আর রাষ্ট্র আমরা সুন্দরভাবে সামনের দিকে নিয়ে যেতে পারবো, এটি কখনোই সম্ভবপর নয়। আপনি সচিবালয়ে যান, আমরা গিয়েছি, আমরা সেখানকার যারা দেশপ্রেমিক কর্মকর্তা তারা আমাদেরকে নিজেরা বলেছে যে এইখানকার অধিকাংশ কর্মকর্তারা কাজ করে না, তারা অনেকটা ঢিলেঢালা ভাব, মানে অমনোযোগী। এবং আমি আমার জেলা শহরের যে এসপি, তার সাথে আমি কথা বলেছি যে এইখানে আমার সদর উপজেলায়, ঝিনাইদহ সদর উপজেলায় এই যে মারামারি হচ্ছে আপনি কেন থামাতে পারছেন না? কালীগঞ্জে মারামারি, শৈলকুপায় মারামারি কেন থামাতে পারছেন না? তারা বলছেন যে পুলিশের মনোবল দুর্বল। আমি কক্সবাজার গিয়েছি, অন্যান্য জেলা শহরে যেখানে আমাদের সমাবেশ হয়েছে কথা বলেছি, তারা একই কথা বলছে। এই যে পুলিশের মনোবল দুর্বল, এই কথা বলেই তারা এই যে পরিবেশ খারাপ হচ্ছে এই দায়টা এড়ানোর একটি চেষ্টা করছে। এখন আমার কথা হলো যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন? তিনি কেন বলছেন না যে পুলিশ ফাংশন করছেন না? কাজ না করলে বলুক, প্রয়োজনে বিপ্লবী ছাত্র জনতাকে 1 লাখ
বিপ্লবী ছাত্র জনতাকে পুলিশে বলেন, র্যাবে বলেন, বিজিবি বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, সেখানে নিয়োগ দিক, নতুনভাবে নিয়োগ দিক, তাদেরকে বাদ দিক, সেটাও তো করছে না। এই ধরনের দাবি রাজনীতিবিদদের কাছ থেকে আমরা শুনছি, কিন্তু সেটা কি এতই সহজ কিনা? মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসন পরিচালনা, এটি তো এক ধরনের কারিগরি দক্ষতারও বিষয় রয়েছে, ট্রেনিং এর বিষয় রয়েছে, মানে চাইলেই কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আপনি শর্ট প্রশিক্ষণ দেন। একটি বিপ্লবের পরে যদি বিপ্লবের আগের কর্মকর্তাদের মাধ্যমে আপনি রাষ্ট্র চালাতে চান, তাহলে অবশ্যই আপনি ব্যর্থ হবেন। দেখেন ৭১-এর পরে যেটি হয়েছে যে শেখ মুজিব পাকিস্তানের আমলা কামলা, পুলিশ, আর্মি তাদের মাধ্যমে রাষ্ট্র চালাতে চেয়েছে, যে কারণে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা দেখলাম শেখ মুজিব নিজে কিন্তু ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে ডক্টর ইউনূস যদি এখন মনে করে যে অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের প্রশাসক, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের যারা র্যাব বা কর্মকর্তা, তাদের মাধ্যমে আমি রাষ্ট্র চালাবো, কোনোভাবেই ডক্টর ইউনূস সফল হতে পারবে না। সুতরাং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। বারবার বলার পরেও পুলিশের এই সদস্যদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে না। আমি যে তথ্য পেয়েছি সেটি হলো স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছে, এখন যদি পুলিশের নামে মামলা দেওয়া হয় তাহলে পুলিশ ফাংশন করবে না, রাষ্ট্র আমি চালাতে পারবো না। এই যে জুজুর ভয়, এই জুজুর ভয় দেখিয়ে মূলত যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে রক্ষা করা হচ্ছে। পুলিশের সেই এডিসি হারুন এখন কোথায়? সেই ডিবি হারুন কোথায়? সেই অন্যান্য যারা এইভাবে গণহত্যার মাস্টার মাইন্ড, তাদেরকে তো আমরা দেখছি না গ্রেপ্তার করলো, তারা শুনছি যে ভারতে পালিয়ে গেছে। যারা আওয়ামী লীগের গণহত্যার মাস্টার মাইন্ড উবায়দুল কাদের পর্যন্ত পালিয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে তারা জানেন না। আওয়ামী লীগের বিশেষ করে যারা হাইকমান্ডের, সেই জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, সেই হানিফ, আমরা তাদেরকে দেখছি না যে এখনো পর্যন্ত গ্রেপ্তার করছে। বলা হচ্ছে যে তারা নাকি ভারতে পালিয়ে গেছে, কেউ নাকি দেশে লুকিয়ে আছে। আমার কথা হলো যে আপনারা যে যৌথ বাহিনী গঠন করেছেন, তারা কেন অভিযান চালাচ্ছে না? তারা কি করছে? তাদের কাজটা কি? এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, তিনি যদি না পারেন তাকে সরিয়ে দেন। একদম স্পষ্ট। তার মানে আপনি বলছেন যে সঠিকভাবে দৃষ্টান্ত স্থাপনও হচ্ছে না, এবং যে সংশোধন বা সংস্কার প্রকৃতপক্ষে সেটিও মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত হয়নি বলে আজকের এই অবস্থা। ধন্যবাদ মোহাম্মদ রাশিদ খান। জনাব শাহাদাত হোসেন সেলিম, আজকের ব্যাংক ডাকাতি থেকে আপনি কি একটা বিচ্ছিন্ন ঘটনা দেখবেন কিনা? আমরা তো ৫ই আগস্ট পরবর্তী অনেকগুলো উত্থান পতন দেখছি, সেখানে আজকে যে অবস্থাটি দেখছেন তার মধ্যে কি আপনি অন্য কোনো কিছুর যোগসূত্র খুঁজে পান কিনা? না, ব্যাংক ডাকাতি তো আগে পরে আরও অনেক হয়েছে। আজকেও একটা ব্যাংক ডাকাতি হওয়ার প্রচেষ্টা নিয়েছে এবং শেষ পর্যন্ত ৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছে। এটাতে বোঝা যাচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রতিদিন যে একটা খুন হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে না, যেটা রাশেদ খান বলেছে সেটার সাথে আমি অবশ্যই একমত। এবং এটাও আমরা রাজনীতিবিদরা যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি, সেখানেও দেখলাম যে ২-১ জন রাজনীতিবিদ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে তারা তাদের মানে ক্ষুব্ধতা প্রকাশ করেছে আর কি। সেটা আমরাও মনে করি যে বিপ্লবোত্তর একটা সরকার পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে যতটা তৎপর হওয়া দরকার, যতটা কার্যকর ভূমিকা পালন করা দরকার, ততটা কার্যকর ভূমিকা পালন করছে না। কিন্তু জনাব শাহাদাত হোসেন সেলিম, মানে আমরা এর আগেও দেখেছি যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়াটা অনেকটা একটা নিয়মের পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এখানেও সেটিই হচ্ছে কিনা? মানে উনি একজন ব্যক্তি দিয়ে পুরো বিষয়টিকে এখানে নিয়ন্ত্রণ না, উনি তো একটা বাহিনীর প্রধান এবং উনি পুরো মানে একটা মন্ত্রণালয়ের প্রধান, সেই হিসাবে সফলতা বা ব্যর্থতার দায়িত্ব ওনার উপর তো বর্তাবে। এটা উন্নত বিশ্বে বা সভ্য সমাজে সবসময় দাবি করা হয় এবং এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত তা মন্ত্রীরা বা পদত্যাগ করেন, ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেন। তো বাংলাদেশে তো এই সংস্কৃতিটা নাই। কিন্তু এখন কত হলো যে আসলে বিপ্লবোত্তর একটা সরকার পরিচালনা করার জন্য একজন উপদেষ্টার যতটা দৃঢ়তা প্রদর্শন করা দরকার, যতটা যোগ্যতা প্রদর্শন করা দরকার, যতটা তৎপরতা প্রদর্শন করা দরকার, এগুলোর কিছুই কিন্তু আমরা দেখছি না। এবং জনমনে একটা ক্ষোভ এবং জনমনে এক ধরনের আশঙ্কা বিরাজ করছে। পাশাপাশি আমি মনে করছি এতে সেনাবাহিনীর যথেষ্ট বদনাম হচ্ছে, কারণ সেনাবাহিনী মাঠের মধ্যে আছে। সেনাবাহিনী মাঠের মধ্যে থাকার পরও এই ধরনের ঘটনা ঘটবে, আইনশৃঙ্খলা অবনতি ঘটবে, এটা আসলে আমাদের কাম্য নয়। এখানে যে যৌথ বাহিনী বলেন অথবা সেনাবাহিনী যে মেজিস্ট্রেট ক্ষমতা নিয়ে মাঠে থাকার পরে আমরা আশা করেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হবে, সেটা উন্নতি হচ্ছে না। এখানে সর্বোপরি আপনার আজকে আলোচনার মধ্যে যেটা টেনে এনেছেন সেটা হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার
অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অংশ কিন্তু কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। সচিবালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলো স্থবির, একদম শ্মশানের নীরবতা, তারা কেউ কোনো কাজই করছে না। আর সবচেয়ে বড় কথা হলো যে কি, আপনার বিগত সরকারের সুবিধাভোগীরা তো এখনও বিভিন্ন জায়গার মধ্যে মানে বীর দর্পে তারা অবস্থান করছে। তারা কিন্তু একটা সরকারকে সফল এবং ব্যর্থ করার ব্যাপারে মানে তাদের একটা ভূমিকা থাকে, এবং সেখানে আমাদের মনে হচ্ছে যে যারা আপনার এই যে বিগত সরকারের সুবিধাভোগী তারা কিন্তু আপনার এই সরকারকে সেভাবে সহযোগিতা করছে না, যে কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি সহ আরম্ভ করে বিভিন্ন যানজট, আপনার পুলিশের নিষ্ক্রিয়তা, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়া, বিভিন্ন পাড়ায় মহল্লায় মারামারি হওয়া, কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি পাওয়া ইত্যাদি বিষয়গুলোকে সরকারকে আরও ভালোভাবে অ্যাড্রেস করা দরকার। এবং আমার মনে হয় যে এখানে আপনার মাঝে মাঝে একজন দুজনকে এদিক ওদিক বদলি করে অথবা আপনার তাদেরকে আপনার ওএসডি বা বদলি, এটা কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা নয়। যাদের চাকরির বয়স 25 বছর হয়ে গেছে তাদেরকে আপনার বিদায় করে দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে বিদায় করে দিয়ে আপনার সেখানে আপনার নতুন রক্তের সঞ্চালন করা দরকার, নতুন প্রাণ সঞ্চালন করা দরকার। এবং প্রশাসনের মধ্যে যারা যোগ্য, দক্ষ এবং আপনার যারা জাতির প্রতি কমিটেড, এখানে ধরেন একসময় তো আওয়ামী লীগ একদম ডিএনএ টেস্ট করেই নিয়োগ করেছে, তার মধ্য দিয়ে যদি বেছে আমরা ভালো মানুষটিকে বাঁচতে পারি, আপনার দেশপ্রেমিক মানুষটিকে বাঁচতে পারি, তাহলে হয়তো পরিস্থিতি আর একটু উন্নতি হবে বলে আমরা মনে করছি আর কি। ধন্যবাদ জনাব শাহাদাত সেলিম। মোহাম্মদ হারুনুর রশিদ, রাজনৈতিক বিষয়ে আসার আগে আমি একটু জানতে চাই যে এবারে কেবল পুলিশ প্রশাসন কিংবা বিগত সরকারের যারা অনুসারী তাদের ব্যর্থতা সেটি মূল কারণ কিনা? আমরা এখনও দেখছি যে প্রায় 1000-এর উপর 1500-এর মতো লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। সেটি আসলে কাদের কাছে সেটি অস্পষ্ট। আমরা দেখছি যে আজকে যারা ব্যাংক ডাকাতির প্রচেষ্টা করেছিল তাদের বয়স 16 থেকে 22-এর মধ্যে। পুলিশ কিছুক্ষণ আগে জানিয়েছে যে তারা খেলনা পিস্তল নিয়ে তারা ঢুকেছিল। মানুষের মানসিকতা একটা পরিবর্তন এসেছে কিনা? তরুণরা দেখা গেছে যে দাবির মুখে অটোপাস পর্যন্ত পেয়ে গেছে। এই জায়গায় কি আপনি পুরো সমাজের একটা পরিবর্তন দেখেন কিনা একজন রাজনীতিবিদ হিসেবে? না, এখানে বিষয়টা হচ্ছে যে আমার প্রযুক্তি আলোচকরা যে বিষয়গুলোর প্রতি আপনার দৃষ্টিপাত করেছে তাদের সাথে আমি দ্বিমত করব না। রাষ্ট্রে সমাজে একটা কিন্তু অস্থিরতা ভয়াবহভাবে বিদ্যমান, কোনো সন্দেহ নাই। এবং এটার প্রধানতম কারণটা হচ্ছে কি, যে রাষ্ট্র এই সমস্ত ক্ষেত্রে অ্যাক্ট করছে কেমন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে কেমন ভূমিকা রাখছে, এইটার উপর নির্ভর করছে আপনার রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন সব কিছু। এবং এখানে প্রশ্নটা হচ্ছে যে গত জুলাই আগস্টের মধ্য দিয়ে যে নতুন বিপ্লবের বলবো না, আপনার এটা একটা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে যে পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনে মানুষের প্রত্যাশা কী ছিল? এই প্রত্যাশাটা ছিল গত 15-16 বছর বাংলাদেশে মানুষের উপর যে চরম বৈষম্য হয়েছে, যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, গুমের শিকার হয়েছে মানুষ, খুনের শিকার হয়েছে, এর একটা পরিবর্তন মানুষ প্রত্যাশা করছিল। সেটার রক্তপাতের মধ্যে পরিবর্তন হয়েছে। এবং এর পরিবর্তনের পরেও যারা এই রক্তপাতের সাথে সংশ্লিষ্ট, যারা গত 15 বছর এই স্বৈর শাসকদেরকে যারা টিকিয়ে রেখেছিল, শেখ হাসিনা তার দোসররা কিছু অংশ পালিয়ে গেছে। কিছু অংশ ব্যাপারে প্রশ্ন আছে যে তারা দেশের অভ্যন্তর থেকে এখনও পালিয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কি এখনও ভীষণ দুর্বল? এখানে আমাদের সীমান্ত বাহিনী আছে, এখানে সেনাবাহিনী মাঠে আছে, এখানে আপনার পুলিশ বা র্যাব তাদের নিয়ে যেহেতু কিছু, তারা গত 15 বছরে যে সমস্ত কর্মকাণ্ডে জড়িত ছিল সেই জায়গাটা থেকে তারা এখনও তো সরাসরি আপনার তাদের মানে রিটার্নে আসতে পারছে না। কারণ র্যাব নিয়ে আপনি যে গুম কমিশন যে রিপোর্ট এসছে, তাদের দেখা যাচ্ছে র্যাব, ডিজিএফআই এরাই সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যা গুমের সাথে জড়িত এবং অত্যন্ত লোমহর্ষক ঘটনা এগুলো। সুতরাং তারাকে মানুষ কিন্তু এখন সেভাবে সহজভাবে নিতে পারবে না। বাংলাদেশে গত 15 বছর যে সমস্ত আপনার জঙ্গির নাটক সাজানো হয়েছে সবগুলোর সাথে র্যাব, ডিজিএফআই জড়িত। তো সুতরাং এদের কিন্তু গ্রহণযোগ্যতা মানুষের কাছে একেবারে শূন্যের জায়গায় আছে, একেবারে শূন্যের জায়গায় আছে। আর পুলিশের ক্ষেত্রেও একই বলবো যে পুলিশ বিগত 15 বছর আপনার ভোট কেন্দ্র দখলে সহায়তা করা, বিনা ভোটে নির্বাচন করা, আপনার আওয়ামী দস্যুদেরকে আপনার সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ানো, এই সমস্ত অপরাধগুলোর সাথে তারা জড়িত। এখন এই 5 মাসে কিন্তু আপনি এই সংস্কারের আপনি করতে পারবেন না। সবচেয়ে সমস্যাটা যেটা হচ্ছে কি, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের কিন্তু একেবারে নিঃশর্ত সমর্থন আমরা দিয়ে যাচ্ছি। সমর্থন একরকম, আর কোনো রাজনৈতিক দল কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু ভিন্ন জিনিস। এখন বিষয়টা হচ্ছে যে সরকারের ভিশনটা কি, এটা তো পরিষ্কার না। আপনার যদি ভিশন আপনি ক্লিয়ার করেন, আমি এই জন্যই চলে আসছি যে সরকারের ভিশন যদি আপনি আপনার প্রথমেই যে আজকে আপনার বক্তব্য স্থাপন করেছেন, প্রথমেই যদি সরকার আজকে ভিশনটা ক্লিয়ার করতো যে আমাদের একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন
আমরা নিশ্চিত করব। মানে এই অস্পষ্টতাই কি এত কিছুর পেছনে দায়ী বলে? অবশ্যই এটা একটা অন্যতম কারণ। তার মানুষ তো একটা হতাশার মধ্যে আছে। আপনি তো এখনো পরিষ্কার না, আপনি কি করছেন, কি সংস্কার করবেন, কি সংস্কার করা প্রয়োজন। বাংলাদেশের 53 বছর আমরা পার করেছি, তো 53 বছর আমরা যা কিছু করতে পারিনি আমি 1 বছর সে অর্জন করে ফেলতে পারবো? ইজ ইট পসিবল? এটা সম্ভব? অসম্ভব। উপদেষ্টাদের পক্ষ থেকে এটা তো বলা হচ্ছে যে রাজনীতিবিদদের সেই ব্যর্থতার কারণেই তাদের এই অনেকগুলো বিষয় দেখেন, আমি শেষ করছি, অনেকগুলো বিষয় আছে এখানে যে বর্তমান উপদেষ্টাদের মধ্যেও কিন্তু অনেক সময় বিভ্রান্তিকর বক্তব্য আসছে। প্রধান অ্যাডভাইজার একরকম কথা বলছে, তার সচিব এক ধরনের কথা বলছে, আবার দেখা যাচ্ছে অন্যান্য উপদেষ্টারাও যে 53 বছরে আপনার রাজনীতিবিদরা কিছু করতে পারে, তারা 1 বছর করে দিতে পারবে? চ্যালেঞ্জ দিচ্ছি আমি, তারা 1 বছর করে দিতে পারবে? বাংলাদেশে 18 কোটি মানুষ, বাংলাদেশের তৃতীয় বিশ্বের একটা দেশ, উন্নয়নশীল দেশ, এখানে করাপশন আছে, এখানে রাজনীতির মধ্যে সাংঘাতিকভাবে দুর্বৃত্তায়ন আছে। এই জিনিসগুলো আপনি ইচ্ছা করলে আপনি একদিনে শেষ করতে পারবেন? তো আজকে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে এবং রাজনীতিবিদদের মধ্যেও আপনার বোধোদয় আসতে হবে যে এত বড় একটা রক্তপাতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা বারবার ধাক্কা খাচ্ছি। আমরা এখনও গণতন্ত্রের শিশু পর্যায়ে আছি। গণতন্ত্র চর্চার প্রশ্ন, বাংলাদেশে 53 বছর সেভাবে গণতন্ত্র চর্চা হয়নি। তো সুতরাং আপনি রাজনীতিবিদদের দোষ দিবেন কেন? এই গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে কারা হস্তক্ষেপ করেছে? বাংলাদেশে কেন জাতীয় ঐক্য গড়ে ওঠেনি? আমরা কেন জাতীয় ইস্যু নিয়ে সকল রাজনৈতিক দল একসাথে বসতে পারিনি? আজকে একটা দেখলাম যে আওয়ামী লীগের নির্বাচনে আসার ক্ষেত্রে আপত্তি নাই, এই কথা একজন এসছে। আমি এই কথা শেষ করছি। আপনার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন কি আজ নামতে পারবে? আপনার তাদের এই যে জেল হত্যা দিবসে তারা কেউ মাঠে নামতে পেরেছে? বিজয় দিবসের মধ্যে প্রোগ্রামে তারা মাঠে নামতে পেরেছে? সরকার কি তাদেরকে প্রোটেকশন দিয়ে নির্বাচন করাবে? এটা জনগণ মেনে নেবে? এই প্রশ্নগুলো আপনি তুলেছেন, ধন্যবাদ। এর উত্তর আপনার কাছ থেকে শুনবো বিরতির পরে। নিশ্চয়ই অন্যদের এই বিষয়ে মতামত রয়েছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো কিছুক্ষণের মধ্যে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও আমরা ফিরে এলাম। আজকে আমরা যে শিরোনামে কথা বলছি সেটি অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার কি সমাধান। রাজনীতিবিদরা আছেন আমাদের সাথে, তাদের কাছ থেকে সমাধান করার চেষ্টা করছি। আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন বাংলাদেশ এলটিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আবারও স্বাগত আপনাদের। মোহাম্মদ হারুনুর রশিদ, আপনার কাছে ছিলাম বিরতিতে যাবার আগে। আপনি নিজেই অনেকগুলো প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক সংস্কার রাজনীতিবিদদের হাতেই হওয়া উচিত। এখন সারা দেশে যে এক ধরনের অস্থিরতা, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, বাজারের পরিস্থিতি জনাব শাহাদাত হোসেন সেলিম উল্লেখ করেছেন, সব কিছুর পেছনেই কি এই নির্বাচন হওয়া না হওয়ার অস্পষ্টতাই কাজ করছে? কিংবা নির্বাচন হলেই কি এইগুলো সমাধান হবে কিনা? মানে বিষয়টাকে সরলীকরণ করে প্রশ্ন করা যায়। অনেকাংশে সমাধান হবে, তার কারণ এখন আপনার সিটি কর্পোরেশন নাই, উপজেলা পরিষদ নাই, জেলা পরিষদ নাই, পার্লামেন্ট নাই। সুতরাং একটা নির্বাচিত প্রতিনিধিদের যে দায়িত্ব তাদের নির্বাচনী এলাকার প্রতি, একটা কমিশনারেরও যে দায়িত্ব, একটা ইউনিয়ন পরিষদের মেম্বারের যে দায়িত্ব, সেই জায়গাগুলো তখন কোনো ফাংশন করছে না এবং সেগুলো আপনার প্রশাসক নিয়োগ দিয়ে বা আপনার ওখানে কর্মচারী নিয়োগ দিয়ে এই কাজ আপনি করতে পারবেন না। এইটা 100 বছরের যে প্র্যাকটিস। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনার লক্ষ্যটা কী, আপনার লক্ষ্যটাকে আপনি স্থির করতে হবে। আপনি যখনই আর নির্বাচনের রোডম্যাপে চলে যাবেন তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতির জন্য মাঠে নামবে। আর পাশাপাশি আমার যেটা মনে করি যে আপনার প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে, যেহেতু নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, নির্বাচন কমিশন করবে নির্বাচন কমিশনকে ডেকে জিজ্ঞাসা করা উচিত যে তোমরা কতদিনের মধ্যে নির্বাচন করতে পারবা, ভোটার লিস্ট তৈরি করতে কতদিন লাগবে এবং এই সমস্ত কর্মকাণ্ডের জন্য কি প্রয়োজন। 16 ডিসেম্বর এটা একটা ফেক বক্তব্য, আমি মোটেও এটা দিই নাই। যে প্রধান উপদেষ্টার নিজে যেটা বলেছেন যে সংস্কার কর্মসূচি শেষ করে এবছর অথবা আগামী বছরের মাঝামাঝি শেষের দিকে, মানে প্রথমার্ধে, মানে জুন পর্যন্ত ধরে নেন, যে এইটা একটা সময় দিয়েছে। এই সময় পর্যন্ত উনি কি কাজ করবেন? না, কিন্তু এটা তো মানে আপনারাই বলছেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংস্কার না করে আপনি তাদের হাতে তো সংস্কার করবেন, সেটা ক্লিয়ার আপনাকে বলেন। আপনি তো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন, আপনি মোটা দাগে কি সংস্কার করতে চান 1.5 বছর ব্যাপী, আপনি সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সূত্রপাত করেন না কেন? অসুবিধা নাই তো। বাংলাদেশে এই লোকগুলো কিন্তু, আমি খুব স্পষ্টভাবে যে রাশেদ যেটা বললো, আমি তো সচিবালয়ে প্রায় গিয়েছি। আপনি 5ই আগস্টের পরে সরকার গঠন করার পর আপনার দায়িত্বটা কী ছিল? গত 15 বছর যে জঞ্জালটা ছিল, আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? পুলিশের র্যাবের লোকরা মানুষ খুন করেছে, অপরাধ করেছে, কিছু অংশ পালিয়ে গেছে, বাকিগুলোর রং পোশাক পরিবর্তন করে দায়িত্ব পালন করছে, যে কারণে এখনও তাদের মধ্যে সে দায়িত্ববোধ আগের মতো আসেনি। আগে সরাসরি গুলি চালাতো, এখন গুলি চালাতে পারছে না। আর আপনার প্রশাসনের লোকরা কি আপনার দুর্বৃত্তায়নের মধ্যে জড়িত ছিল না?
প্রশাসনের লোকরা কি আজকে ভোট চুরির সাথে জড়িত না? আমার তো দায়িত্ব দরকার হচ্ছে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে যে সমস্ত জেলা প্রশাসক আপনার এই অপরাধ করেছে তাদেরকে চাকরিচ্যুত করা দরকার। সেই সমাধানগুলো জড়িত, মানে কেন উপদেষ্টার কথা বলছেন না? ধরুন সেই সমাধানের জন্য এই সময়টা চাওয়া হচ্ছে। এসে রাজনীতির জায়গা থেকে আমাদেরকে কেন বলতে হচ্ছে? এটার ব্যাপারে কি জনগণের কোনো আপত্তি আছে? যে জনগণের এই জায়গাগুলোতে আপনার এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত, আপনি রাষ্ট্রকে যদি ঠিক করতে চান, আপনি গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে যে এই গত 15 বছরে যে সমস্ত অপরাধগুলো হয়েছে, লোমহর্ষক ঘটনা, তাদেরকে আপনি বিচার করবেন না? আজকে তো রাজনৈতিক দলের সাথে আগে একটা আলোচনা করে আসতে হবে যে হ্যাঁ, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, এই গুম, অপরাধ, খুনের সাথে যারা জড়িত, অর্থ পাচারের সাথে যারা জড়িত, এই অপরাধগুলোর সাথে জড়িত, তারাকে আমরা বিচার তো আপনি একদিনে হবে না। বিচার তো আপনি ইচ্ছা করলে আপনি 1 মাসে করতে পারবেন না, 6 মাসে করতে পারবেন না, দুটো ট্রাইব্যুনাল গঠন করলেও আপনার কয়েক বছর লাগবে। সুতরাং আপনাকে এটা লক্ষ্য স্থির করতে হবে এবং এটা রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় আসুক এটা কন্টিনিউ করবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমি মনে করি বাংলাদেশে সমান্তরালভাবে চলবে, অবশ্যই চলবে। তার কারণ এখানে আপনাকে একটা জিনিস মনে করতে হবে যে বাংলাদেশে একটা অর্থনৈতিক সংকট আছে, রাজনৈতিক সংকট আছে, তারপরে জিও পলিটিক্সের একটা সংকট আছে, এই জিনিসগুলো তো আছে। এগুলো যখন আপনি প্রফেসর ইউনূস সাহেব নিঃসন্দেহে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কোনো সন্দেহ নাই, কিন্তু উনার একার পক্ষে কি সম্ভব? উনি যাদেরকে নিয়ে সহায়তা নিয়ে কাজ করবে তারা কি তাকে সেভাবে সহায়তা দান করছে? এই জিনিসগুলো তো আপনাকে ভাবতে হবে আগে। তা আমি যেটা মনে করি যে আপনি যে কথাটা বলছেন যে দেশের আজকে এই অস্থিরতা বা এই সংকটের জন্য প্রধানত দায়ী আমার রাজনৈতিক দল যখন অপরাধ করবে, আমরা তো কাছে কমিটেড যে আমার রাজনৈতিক দল যদি আমরা ক্ষমতায় যাওয়ার পর অপরাধ করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। এখন তো আমি ইচ্ছা করলে পুলিশকে দিয়ে আমার আইনের প্রয়োগ করতে পারছি না। আমার নিজের এলাকার কথাই বলি, আমার নিজের এলাকায় ধরেন যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হচ্ছে, যারা বিগত সময়ের খুনের আসামি, পুলিশ তাদেরকে ধরতে পারছে না বা পুলিশ সেভাবে সক্রিয় হতে পারছে না, তাদের মধ্যে বিভিন্ন রকম আতঙ্ক আছে, ভয়ভীতি আছে, বিভিন্ন রকম, আমি খোলাখুলি বলছি চ্যানেলের সামনে। তাহলে এটা সারা দেশেই আছে এরকম। তাহলে আজকে আপনাকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব যে জনগণের সরকার যে প্রতিষ্ঠিত হয়ে গেলে জনগণ তখন আরো এইসব ব্যাপারে সহায়তা, কিন্তু সেই জায়গাটাতে আসলে রাজনৈতিক দলগুলো কতখানি ভূমিকা পালন করতে পারে আমি শেষ করছি। ব্যাপার হচ্ছে যে দেখেন, আমার রাজনীতি বয়স প্রায় 40-45 বছর হয়েছে। আমরা এরশাদের ক্ষমতা দখল দেখেছি, তারপরে তাকে সরাতে দীর্ঘ 9 বছর আন্দোলন করতে হয়েছে। 111 সময়ও দেখেছি কিংস পার্টি তৈরি হয়েছে, 2 বছর আপনার প্রলম্বিত করেছে যে সংস্কার করবেন ওনারা বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবেন, অনেক স্লোগান শুনেছি। তারপরে তো আপনার এতে এসছে অভিজ্ঞতা বলে 15 বছর শেখ হাসিনা একটা স্লোগান, কমন স্লোগান ছিল উন্নয়ন না গণতন্ত্র। বয়ান টন এগুলো চলবে না, গণতন্ত্রের কোনো বিকল্প নাই, পরিষ্কার কথা, কোনো বিকল্প নাই, একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান। আপনার কাছে যদি যাই, আপনাদের যিনি সভাপতি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তিনি বলছেন যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে থাকলে সরকার তা বুঝতে পারছে না। এই যে বোঝা না বোঝা কিংবা সরকারের যে আশা আকাঙ্ক্ষা বোঝার না বোঝার, সেটির মূল্য আসলে কারা দিচ্ছে? জনগণ দিচ্ছে নাকি রাজনৈতিক দলগুলো এখন যারা একদম মাঠে রয়েছেন? সবাইকে দিতে হচ্ছে, কারণ যারা রাজনীতি করে তারাও তো জনগণের অংশ, তারা তো জনগণের বাইরে না। সুতরাং সরকারের ব্যর্থতা সামগ্রিকভাবে আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। এখনো পর্যন্ত এই সরকারকে আপনি কোনোভাবেই সফল করতে পারেন না, কোনো দিক থেকে আপনি এই সরকারের সফলতা আপনি তুলে ধরতে পারবেন। কিন্তু আপনাদের সমর্থন তো নিশ্চয়ই এখন সমর্থন তো থাকবেই, কারণ এই সরকারকে আমরা আন্দোলন সংগ্রাম করে বসিয়েছি। সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, সেই পরিষদ আসলে কিভাবে গঠন করা হলো? ঠিক আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলে মানল, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু বাকি উপদেষ্টারা কিভাবে এখানে আসলেন? 3 জন ছাত্র উপদেষ্টা এসেছেন, তাও মানলাম, ডক্টর আসিফ নজরুল এসেছেন, তাও মানলাম, কিন্তু বাকি যে উপদেষ্টারা তাদের গত 15 বছরে কি অবদান? তারা বলছেন যে 53 বছরে রাজনৈতিক দলগুলো, মোহাম্মদ রাশেদ খান, এই প্রশ্ন তো সাধারণ মানুষেরও, কিভাবে আসলেন? এক্স্যাক্টলি, তারা দেখেন, তারা বলছে যে 53 বছরে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতারা সংস্কার করতে পারেনি। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গত 53 বছরে আপনারা কি করেছেন? আচ্ছা, 53 বছর বাদ দিলাম, গত এই যে আওয়ামী লীগের ফ্যাসিজম, এই আমলে আপনারা কি করেছেন? হয়তো দুই একটা প্রেস কনফারেন্সে দুই একটা কথা বলেছে, তাও আওয়ামী লীগকেও নিয়ে বলেছে, বিএনপিকে নিয়েও বলেছে। এভারেজ কথা বলেছে। সুযোগ ছিল কিনা? সেই সুযোগ ছিল না, অবশ্যই ছিল। আমরা বলি নাই, আমরা বলছি না একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি না, আমরা বলে গিয়েছি আমাদেরকে লাগাতার আমাদের গুমের চেষ্টা করেছে, অভিযান চালিয়েছে। দেখেন, কিছু কথা বলতে হয়। এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের আগে আপনাকে দেখাতে হবে যে আপনি আসলেই রাষ্ট্র সংস্কার করতে চান, জনগণের আস্থা আপনাকে অর্জন করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের মন্তব্য কি? সরকারের পদক্ষেপ কি? সরকারকে আসলেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই? আমরা দেখলাম যে
যিনি চিফ প্রসিকিউটর তিনি বললেন যে শেখ হাসিনা ভারতে থাকলেও বিচার চলবে এবং শেখ হাসিনাকে আপনি ভারতে রাখবেন আর বিচার করবেন, এই যে বিচারের নামে প্রহসন, এটি জনগণ বিশ্বাস করে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আপনি কেন নিষিদ্ধ করছেন না? বাংলাদেশের 95% মানুষ চায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। আওয়ামী লীগের অংশ মানে নির্বাচনে অংশগ্রহণে তো বাধা দেখছে না, সংস্কার কমিশন প্রধানদের মুখে তো এরকম তিনি যে কথা বলেছেন পরবর্তীতে তিনি আবার বলছেন যে আমি এই কথা বলি নাই। যখন তার বক্তব্য গণমাধ্যমে আসলো আমি তাকে সরাসরি ফোন দিয়েছি, আমি বলেছি যে আপনি কি এই কথা বলেছেন? তিনি আমাকে বলেছেন যে আমি এই কথা বলি নাই, গণমাধ্যমের কিছু দলবাজ সাংবাদিক আমার বক্তব্য বিকৃত করেছে, তিনি এই কথা বলেছেন। আমি বলছি তাহলে স্টেটমেন্ট দেন। তিনি পরবর্তীতে খুব সহজ আর কি, তিনি পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছেন। আমি তার সাথে নিজে কথা বলেছি, তার পিএস এর সাথে কথা বলেছি। দেখেন আমি যেটি বলছিলাম 626 জনের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি মাননীয় প্রধান উপদেষ্টা। এছাড়া কাদের যে পালিয়ে গেল, ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেল, 3 মাস তিনি বাংলাদেশে নিরাপদে ছিলেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তিনি জানেন না, জি তিনি বলছেন জানেন না। আমি আরো শেষ করি। এছাড়া আওয়ামী লীগের যারা হাইকমান্ডের কয়েকজনকে গ্রেপ্তার করেছে গত 14 সালের ইলেকশন, 24 সালের ইলেকশন, 18 সালের ইলেকশনে আওয়ামী লীগের যারা ডামি মামি স্বতন্ত্র ছিল, গণহত্যার সাথে জড়িত, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কয়েকজনের সম্পদ বাজেয়াপ্ত করেছে, কাউকে গ্রেপ্তার করছে না। এবং শেখ পরিবারের এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করে নাই। শেখ পরিবারের একজন এমপি গ্রেপ্তার হয়েছে, হয় নাই। এই সরকার এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা প্রকাশ করতে পারেনি। 71-এর পরে যেমনি হয়ে বলা হয়েছে 30 লাখ শহীদ, কিন্তু এখনো পর্যন্ত সেই শহীদের তালিকা নিয়ে বিতর্ক আছে, আসলে 3 লাখ নাকি 30 লাখ। ঠিক একইভাবে এখনো পর্যন্ত আমরা, জি আমি শেষ করি, 1 মিনিট সময় দেন আমাকে, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। জি জি, তো আমি সেটাই বলছি যে আসলে শহীদ আমাদের 2000 নাকি 1500 নাকি 1000 আমরা এখনো পর্যন্ত জানি না। এখনো পর্যন্ত যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার কথা বলছে, যেটি ভাই বললেন যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন ফেক বক্তব্য। দেখেন স্পষ্ট কোনো ঘোষণা তিনি দেননি, তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছে আর প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিতর কোনো মিল নাই। প্রধান উপদেষ্টা যে কথা বলবেন সেটাই চূড়ান্ত, এরপরে আবার কেন প্রেস সচিব উল্টো বক্তব্য দেন সেটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা বারবার বলে আসছি যে সবার অংশীদারিত্বের সরকার, যারা বিপ্লবে ভূমিকা রেখেছে সবাইকে নিয়ে আপনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আপনি সরকার গঠন করেন, আমাদের কথা শোনা হচ্ছে না। এই যে এনজিও গ্রাম মার্কা সরকার দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, রাষ্ট্র সংস্কারের গল্প শোনাচ্ছে, অন্যদিকে বাজারে যেভাবে একের পর এক দাম বাড়ছে, ক্ষুধার্ত পেটে কিন্তু মানুষ রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায় না। ধন্যবাদ। অংশ নিশ্চয় আরো স্পষ্ট করবেন সাদাত হোসেন সেলিম। মানে এই যে সংস্কার, এই যে অস্পষ্টতা, সংস্কার কার্যক্রম চলছে, আমরা বাজার এবং আইন শৃঙ্খলা ক্ষেত্রে ব্যাপক ঘাটতি দেখছি, সাধারণ মানুষের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে, রাজনীতিবিদরা কি সেটা বুঝতে পারছে? সেটি কি সরাসরি তুলে ধরতে পারছে? না, আমরা এটা বুঝতে পারছি। আসলে যেটা বুঝতে পারছি সেটা হলো সরকার কি চায়, সরকারের লক্ষ্য কি, এটা আমরা বুঝতে পারছি না। আমরা 4টি তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আপনার বিচারপতি শাহাবুদ্দিন, বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি হাবিবুর রহমান এবং আপনার মিস্টার ফখরুদ্দিন। 3 জন বিচারপতির নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল একটা নির্বাচন করে তারা চলে গেছেন এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। মিস্টার ফখরুদ্দিন সাহেবের সামনে কোনো লক্ষ্য ছিল না, তিনি এটা ওটা করতে গিয়ে লেগেজে গোবরে করে এখনও এমন এক অবস্থা হয়েছে তিনি জুমার নামাজ অথবা জানাজার নামাজও যেতে পারছেন না, লক্ষ্য হারিয়ে ফেলেছেন এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছেড়ে দেমা কেঁদে বাদে চলে গেছেন। আমরা একটা বিপ্লবের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন গ্রহণযোগ্য ব্যক্তি, সবার কাছে আমরা তাকে গ্রহণ করেছি, কিন্তু তার বাকি উপদেষ্টাদের মানে অনেককে আমরা গ্রহণ করতে নারাজ। আচ্ছা, সংস্কার বলতে তারা কি বুঝাচ্ছে, কি করতে চাচ্ছে সেটাই তো আমরা বুঝছি না। প্রথম কথা হলো যে আজকে 4 মাস পর্যন্ত ওনাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কোনো সংস্কার করতে পারেন নাই। এই যে দুর্মূল্যের উদ্যোগতি, মানুষের যে নাবিশ্বাস, গতকালকে একটা ব্যাংকে গিয়েছি, 8-10 জন একদম কর্মকর্তা কর্মচারী এসে বলছেন যে আমরা যে ডিপিএস করছি ওগুলো ভেঙে ভেঙে খাচ্ছি। তাইলে আপনি এই যে সিন্ডিকেটটা ভাঙা, আপনি কৃষক থেকে সরাসরি পণ্যটা নিয়ে আপনি ভোক্তার কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা, এই সংস্কারটা আপনি করতে পারছেন না কেন? বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি দামের টিকিট আপনি সেখানে হাত দিতে পারছেন না কেন? এখন পর্যন্ত 4 মাস আপনি পারেন নাই কেন? আপনার পাকিস্তান থেকে অথবা ইন্ডিয়া থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যে যেতে 50,000 টাকা লাগে, আপনার 5 লক্ষ টাকা লাগছে, আপনি সেই সংস্কারটা কেন করতে পারছেন না? আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে যে সরকারি সংস্থাগুলো আছে এগুলো ঢালাওভাবে লোকসান দিয়ে যাচ্ছে, আপনি সেই সংস্কারগুলো করতে পারছেন না কেন? একদম মৌলিক বিষয়। আপনি সংস্কার কমিশন করেছেন, সংস্কার কমিশন সংস্কারের একটা রূপরেখা দেবে, আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে সেটা গ্রহণ করব এবং নির্বাচিত সরকার সেটা বাস্তবায়ন করবে। আমরা দলগতভাবে বারবার বলে আসছি, আপনি
30শে জুনের মধ্যে নির্বাচনটা দেন। আপনি যত প্রলম্বিত করবেন তত সমস্যা হবে। সুযোগ দিলে একটা বিরতিতে যাই, ফিরবো আপনার কাছেই, সমাধানটা আসলে খুঁজবো আপনাদের তিনজনের মাধ্যমে। আমরা জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো কিছু বানাবো। ফিরে এলাম রাজকাহনে, এটি নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। তিনজন রাজনীতিবিদ আছেন আমাদের সাথে, মোহাম্মদ হারুনুর রশিদ, শাহাদাত হোসেন সেলিম এবং মোহাম্মদ রাশেদ খান। আজকের আমাদের আলোচনা শিরোনাম অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার কি সমাধান। জনাব শাহাদাত হোসেন সেলিম, এই সমাধান আমরা পুলিশ প্রশাসন সরকারের সমালোচনা করছি, রাজনৈতিক উপায়ে কি কোনো সমাধান আনা সম্ভব? না, রাজনীতিবিদরা ক্ষমতা থাকলে তো রাজনৈতিক উপায়ে এটা সমাধান করা সম্ভব। এখন একটা রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে সাধারণ জনগণের কথা তুলে ধরুক। আমরা তো সবসময় চাই রাজনীতিবিদরা দ্রব্যমূল্যের কথা বলুক, এই গুম খুনের কথা বলুক, এই যে ছিনতাই রাহাজানি বেড়ে যাচ্ছে সেই কথাগুলো বলুক, সেগুলো আসছে কিনা? আমরা রাজপথেও কথা বলছি, আমরা টকশোতেও কথা বলছি। এই কথাগুলো সরকারের যে দুর্বলতাটা, আমরা দুর্বলতা তুলে ধরছি। আমরা সরকারকে তার লক্ষ্য স্থির করার জন্য বলছি। আমরা সরকারকে বলছি যে আপনারা সক্রিয় হন, আরও দৃশ্যমান হন এবং আপনারা আরও কঠোর হন এবং কঠিনভাবে আপনারা সরকার পরিচালনা করেন। আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কারটা আপনারা আপনাদের নিজস্ব মন্ত্রণালয় থেকে শুরু করেন। দেখেন, এই যে 18 সালের যে নির্বাচন, এই নির্বাচনে 64 জন ডিসি এবং এসপি ছিলেন যারা নির্বাচনটাকে একেবারেই আপনার দিনের ভোট হাতে করেছেন। আপনার প্রশাসনটাকে যদি আপনি সংস্কার করতে চান, আগে তাদেরকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে আপনার সদিচ্ছাটা দেখান, আপনার মন্ত্রণালয়ের কাজে আপনার দক্ষতা প্রমাণ করে আপনার সদিচ্ছাটা দেখান। এখন এখানে যে কথাটা হলো যে সরকারের লক্ষ্যটা যদি ভিন্ন খাতে প্রবাহিত হয়, যেটা আমরা আশঙ্কা করছি যে সরকারের কোনো উপদেষ্টা যেভাবে রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলছে এবং কোনো উপদেষ্টা একটা কিংস পার্টি করে এবং কিংস পার্টির মাধ্যমে আপনার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য নির্বাচনটাকে প্রলম্বিত করছে, এতে সংকটে আরও গভীর ঘনীভূত হবে, সমাধান হবে না। সংকটের সমাধান একটাই, সেটা হলো যে অতি দ্রুত নির্বাচন। কারণ স্থানীয় সরকারগুলো নেই, আপনার রাজনৈতিক সরকার নেই এবং একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে নানাবিধ সমস্যা হবে। আমার মনে হয় সরকার যদি সদিচ্ছা থাকে এবং কোনো ধরনের কিংস পার্টি করে যদি রাজনীতিটাকে কলুষিত না করে আপনার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে জনগণ তার নির্বাচিত প্রতিনিধিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, এই মতবাদে যদি সরকার বিশ্বাস করে, তাহলে জুন মাসের মধ্যেই নির্বাচনটা দিয়ে দেওয়া সম্ভব। আর দ্বিতীয়ত কথা হলো যে সরকারের যে সমস্ত উইংস আছে, এই উইংসগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এখানে পুলিশের চরম দুর্বলতা এবং পাশাপাশি যেটা আমি প্রথমে বলেছি যে পুলিশের দুর্বলতার পাশাপাশি আপনার সেনাবাহিনী এখানে বদনাম হচ্ছে, কারণ তারা মাঠে আছেন, তারা আপনার দায়িত্ব নিয়ে এবং ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরও কিন্তু আইনশৃঙ্খলার উন্নতি না হওয়াটা আমাদের জন্য একটা অশনি সংকট। সুতরাং সংশ্লিষ্ট যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, আমরা এখনও সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি। প্রতিটা রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। এই পূর্ণ সমর্থনটাকে নিয়ে আপনারা আরও ভালোভাবে কার্যকরভাবে সরকার চালান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, আপনার ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আপনি এসব ব্যাপার নিয়ে কিছু করেন। যেমন আপনার যে যোগাযোগ উপদেষ্টা, উনি একটা কাজ করেছেন, উনি আপনার মেট্রো রেলটা দ্রুত চালু করেছেন। এখন আপনার ট্রাফিক ব্যবস্থাকে করার জন্য আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে আপনি খুব দ্রুততার সাথে কাজটা শেষ করেন, আপনি ইস্টার্ন বাইপাসটাকে শেষ করেন। আপনি এই কাজগুলো করে আপনার দরকার হলে গাড়ির সংখ্যা জোর বেজোর পৃথিবীর বিভিন্ন দেশে যেটা আছে, কার্যকর ভূমিকা সাধারণ মানুষের জন্য করা হোক, সেটাই আসলে মূল দাবি। আপনি কিছু সংস্কার করেন, দৃশ্যমান আপনি কিছু কাজ করেন, যেন জনগণ আস্থায় আসতে পারে এবং জনগণ বিশ্বাস করে যে আপনাদের সদিচ্ছা আছে, একটা রাজনৈতিক সরকার হাতে ক্ষমতাটা। সেলিম, ধন্যবাদ। মোহাম্মদ হারুনুর রশিদ, আপনিও তাই মনে করেন কিনা দ্রুত নির্বাচন হলেই জনগণের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা বাজারের যে সিন্ডিকেট, এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে রাজনৈতিক দলের হাতে? নির্বাচন বলতে যেটা আমি মনে করি, আমি তার মধ্যে যেটা প্রথমে বলতে চাই, সংকট এবং অস্থিরতার যে বর্তমান কারণ, গত 15 বছর যে দেশে অপশাসন ছিল, যে দুর্বৃত্তায়ন ছিল, এটা তো রাতারাতি আপনার দূর হয়নি এবং এটা দূর হতে কিছু সময় লাগবে। প্রথমে যে উপদেষ্টা পরিষদটা গঠন করা হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত যে গত 15 বছর যাবৎ যারা রাস্তায় আন্দোলন করেছে, সর্বশেষ চূড়ান্ত বিজয়ের সময় ছাত্র জনতার যে অংশগ্রহণ, ইভেন সেনাবাহিনীকেও আমি একটা অংশগ্রহণ ছিল। সুতরাং এই সম্মিলিত আলোচনার মধ্য দিয়ে যদি উপদেষ্টা পরিষদটা গঠন করা হতো, এই উপদেষ্টা পরিষদের মধ্যে আমরা কথা বলছি উপদেষ্টা পরিষদকে নিয়ে। এখন এখানে ধরেন যে আপনি 30 জন উপদেষ্টা পরিষদ গঠন করলেন, আপনি আর্মিকে বললেন যে আপনারা 5 জন উপদেষ্টা, বিএনপিকে বললেন যে আপনারা 10 জন দেন, আপনার অন্যান্য রাজনৈতিক দলকে বললেন যে আপনারা 10 জন দেন। প্রধান উপদেষ্টা উনি যেহেতু প্রধান উপদেষ্টা, উনি পরিষদ চালাবেন, উনি দরকার হলে 10 জন দেন। তাহলে আপনার টোটাল উপদেষ্টা পরিষদ কিন্তু সকলের দায়বদ্ধতার মধ্যে আছে। সেটি এখন যেহেতু হয় না, বিষয়টা হচ্ছে যে আজকে আমরা কেন এত কথা সংকটের মধ্যে পড়ছি, এই যে আজকে উপদেষ্টারা এই কথাগুলো বলছে, এটা কার উপদেষ্টা, কে দিয়েছে, কার পরামর্শে এই উপদেষ্টাগুলো গ্রহণ করা হয়েছে, যে কারণে আজকে সংকটগুলো যে গভীর থেকে গভীরতর হচ্ছে, এগুলো অন্যতম কারণ। এখন এখানে নির্বাচন দ্রুত বা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার
জন্য সরকারকে অবশ্যই আপনার জনগণকে একটা দিক নির্দেশনা দিতে হবে। এর মধ্যে আপনি কি কি করতে চান, কি কি করা প্রয়োজন, সংস্কারগুলো তো কমিশন গঠন করেছেনই এবং সংস্কার জেলা করছেন। ইতিমধ্যে দেখেন যে সংস্কার কমিশন আজকে জনপ্রশাসন সংস্কার কমিশন ডিসিরা মিছিল করছে, ডিসিরা লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে, অন্যান্য ক্যাডার সার্ভিস সেটা প্রতিবাদ জানিয়েছে। আপনি সংস্কারের কমিশনের রিপোর্ট তৈরি করলে যে সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলার অপেক্ষা রাখে না, সকল রাজনৈতিক দল যেটাকে আপনার মন করবে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনার যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদের চিন্তা ভাবনা থেকে তারা একটা পেপার তৈরি করছে, এটা আপনার ওপেন টেবিলে আলোচনা হবে। এইটা পরবর্তীতে সুতরাং এটা নিয়ে তো আপনার রাজনৈতিকভাবে আপনার নির্বাচনের সাথে এটা সম্পর্কিত করার কোনো প্রয়োজন নেই। একদম স্পষ্ট। সর্বশেষ আমি যেটা বলবো যে বিচার কার্যক্রমকে এই অপরাধীদের, শেখ হাসিনা সহ এই অপরাধীদের এবং তার দোষরদের বিচার কার্যক্রমকে দ্রুততম করার জন্য কোনো নতুন আইন প্রণয়ন করতে হলে আইন প্রণয়ন করে এবং এটার ব্যাপারে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার জনগণের আশ্বস্ত করতে হবে উপদেষ্টা পরিষদকে, শুধু মুখে বললেই না, কাজে। ধন্যবাদ হারুনুর রশিদ। মোহাম্মদ রাশেদ খান, খুব বেশি সময় নেই, অনেকগুলো দাবি আপনার বক্তব্যের থেকে উঠে এসেছে, সেইগুলো এই সরকারের সব বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করে রক্ষা করা অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা সরকারের জন্য? হ্যাঁ, সরকারকে তো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এবং সামনে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি সরকার হবে। দেখেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়। এখন রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখন রাষ্ট্র সংস্কার করতে যদি 10 বছর লাগে, 20 বছর লাগে, এতদিন কি আপনি ক্ষমতায় থাকতে পারবেন? সুতরাং আমরা যেটি বলছি যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, এই জাতীয় সংস্কারগুলো জনপ্রশাসন করার পরে আপনি ইলেকশন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে একটি রোড ম্যাপ দিতে হবে। রোড ম্যাপ কিন্তু আপনারা দিচ্ছেন না। এদিকে আমরা আবার দেখছি যে যেটি হারুন ভাই বললেন, আমরা তো এক কথাই বলে আসছি যে সবার অংশীদারিত্বে সরকারে যখন সবার প্রতিনিধি থাকবে, সরকারকে সবাই সহযোগিতা করবে মন প্রাণ দিয়ে, জান দিয়ে। কিন্তু এখন সবার প্রতিনিধি নাই। এখন অধিকাংশ মানুষ বলছে উনি যে উপদেষ্টা, ওনাকে তো আমি চিনি না। গত 15 বছর রাজপথে আমি একসাথে মিছিলে আন্তরিক সমর্থন, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে, তিনি এই যে 15 বছরে কি করেছেন কোথাও আমরা তাকে পাইনি। যিনি বাণিজ্য উপদেষ্টা হয়েছেন তার কাজটা কি? এই যে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই যে দ্রব্যমূল্য বাড়ার কারণে ব্যর্থ হবে। রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করছে, যেটি তথ্য উপদেষ্টা বলেছে, এই কারণে ব্যর্থ হবে। আমি এটি মনে করি না। আমি মনে করি যে দ্রব্যমূল্য একের পর এক দাম বাড়ছে, রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাট আসলে অচল হয়ে পড়েছে। এইভাবে আসলে একটি দেশ চলতে পারে না। ডক্টর ইউনূস কি করতে পারতেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করেছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় তিনি গিয়েছেন, কিন্তু ডক্টর ইউনূস কি এখনো গ্রামে গিয়েছেন? তিনি তো বলেন যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, মানে এই যে কিস্তি যেটি তিনি করেছিলেন, হ্যাঁ, এনজিও। তো এখন পর্যন্ত তিনি মানুষের কাছে কেন যাচ্ছেন না? একজন রিকশা চালকের বক্তব্য তিনি কেন শুনছেন না? আপনি বলছেন যে রাজনীতিবিদদের সাথে সাথে সাধারণ মানুষের মনের কথাটাও তাদের প্রতি মাসে তিনি একবার করে দেশের বাইরে যাচ্ছেন, কিন্তু আমি মনে করি প্রতি মাসে তার উচিত গ্রামে যাওয়া, গ্রামে গিয়ে মানুষের কথাগুলো শোনা। আমি সর্বশেষ যেটি বলবো যে 10 সেকেন্ডে সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা। দলগুলোর সাথে যেভাবে সরকার একের পর এক রাজনৈতিক বক্তব্য দেওয়ার মাধ্যমে সম্পর্কর অবনতি ঘটাচ্ছে, এইভাবে সরকার টিকতে পারবে না। এবং আমি সরকারকে সর্বশেষ বলবো, সেনাপ্রধান কিন্তু 1.5 বছরের কথা বলেছে। 1.5 বছরের যদি একদিন বেশি নেন তাহলে সেনাবাহিনী আপনাদেরকে সমর্থন দিবে না। সেনাবাহিনী সমর্থন না করলে, সহযোগিতা না করলে আপনারা একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না। অনেক ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান, শাহাদাত হোসেন সেলিম এবং মোহাম্মদ হারুনুর রশিদ। ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিল। এই ছিল আজকের আয়োজনে। আগামী রবিবার আবারও রাজকাহনে থাকবো নতুন রাজকাহনে।